টার্গেট 2026। প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ময়দানে নেমে পড়েছে। আর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, যেখানে বিরোধীরা বলছে সরকারি টাকায় তৃণমূলের প্রচার চলছে। আর এরই পাশাপাশি দেখুন, বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এবার এসআইআর এর তোড়জোড় শুরু হয়েছে। বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির নির্দেশ দেওয়া হয়েছে এবং ফর্ম সংগ্রহে প্রয়োজনে 3 বার যেতে হবে বিএলওদের। এ নিয়ে আমরা আজকে ছকভাঙা ছটার আলোচনা শুরু করব। তবে আলোচনায় আর কি থাকছে বিষয়টা এক ঝলকে রাখবো আপনাদের সামনে। পাখির চোখ 26 ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ক্যাম্প, যেখানে ইতিমধ্যে স্থানীয়রা গিয়ে তাদের অভিযোগ জানিয়েছেন। আর এদিকে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর এর তোড়জোড় শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের ফর্ম বিলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আর যেরকম বললাম যে ফর্ম সংগ্রহে প্রয়োজনে 3 বার যেতে হবে বিএলওদের বাড়ি বাড়ি। অ্যাটম বমের পর ভোট ব্যবস্থাকে মৃত বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী, যার জবাব দিয়েছে কমিশন। আর আক্রমণ করেছে বিজেপি। বিহারে বাদ খোদ বিরোধী দলনেতার নাম তেজস্বী যাদব, এবং তা নিয়ে তিনি অভিযোগ করেছেন। আর সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। তবে শুরুতেই যে বিষয় আপনাদের সামনে রাখবো তা হলো আমাদের পাড়া আমাদের সমাধান। একেবারে সেই প্রকল্প শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আজ থেকে বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় ক্যাম্পে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বিরোধীদের অভিযোগ বিপুল টাকা খরচ করে সরকারি প্রকল্পের নামে আসলে নিজেদের প্রচার সারছে তৃণমূল। দেখুন, এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান। এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতোই 2 আগস্ট থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হলো রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। ভবানীপুর, উল্টোডাঙ্গা, মহিষাদল। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং স্থানীয় 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। জনপ্রতিনিধিদের সামনেই রাস্তা নিয়ে ক্ষোভের কথা জানালেন স্থানীয় বাসিন্দারা। বাচ্চারা ফুটপাতে চলতে পারে না, আমরা চাইছি না কোনো ফুটপাতে আপনি হঠাৎ হাঁটিয়ে দিন। অন্তত 50% জায়গাটা যেখানে যেতে পারে লোকটা, এটা যদি ব্যবস্থা করেন তাহলে অনেক উপকার হবে। কেউ আবার পার্কিং নিয়ে ক্ষোভের কথা জানালেন। রাস্তায় বেরিয়ে দেখুন পার্কিং অবস্থা কি আছে, কলেজ আছে এখানে, একটা কোথাও কিছু একটা ঘটনা ঘটতেই পারে। এইটা আর আপনি আমাদের লোকাল একটা হসপিটাল আছে, 2টো হসপিটাল আছে, যেটা সরকারি হাসপাতাল, সোমনাথ পণ্ডিত হাসপাতাল, যেটা আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকতাম ওয়ার্ডের মধ্যে, সেটা কিন্তু পাই না, আমাদের চলে যাচ্ছে পিজিতে। এই রাস্তাটা, এই হসপিটালে যদি আপনি আমাদের মধ্যে আউটডোর টিকিট করে আপনারা যদি করে দিতে পারেন সবথেকে ভালো হয়। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে শোনা গেল জয় বাংলা স্লোগানও। জয় বাংলা। উল্টোডাঙ্গার কাছে 13 নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি হলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কলকাতাতেও এদিন থেকে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান। আমরা রয়েছি উল্টোডাঙ্গাতে 13 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান লেখা রয়েছে। আপনার মতামত, আপনার প্রয়োজন, আপনার সিদ্ধান্ত। ক্যাম্পে এসে জল, বিদ্যুতের লাইন প্রভৃতি ছোট ছোট সমস্যার কথা জানান স্থানীয় বাসিন্দারা। ঠিক আছে, 11টা পার্টের কাজ, এবং এটা যেটা সব থেকে জেনে রাখুন আপনারা, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। মানুষ যে কাজের কথা বলবে সেটা সরাসরি পোর্টালে আপলোড হয়ে যাবে এইখান থেকে, এবং এখানে সাধারণ মানুষদের পক্ষ থেকে একজন থাকছেন ফ্যাসিলিটেটরের মধ্যে, কেএমসির তরফ থেকে একজন থাকছে, এবং সাধারণ মানুষদের কমিউনিটির তরফ থেকে থাকছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে আমাদের পাড়া আমাদের সমাধানের মতো কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিজেপির অভিযোগ বিপুল টাকা খরচ করে সরকারি প্রকল্পের নামে আসলে নিজেদের প্রচার সারছে তৃণমূল। এসেছে পাল্টা জবাবও। এর আগেও এই ধরনের একটা প্রকল্প ছিল 2022 সালের পরে, সেই প্রকল্পে 5 টাকারও বরাদ্দ নেই। আজকে নতুন করে আরেকটা প্রকল্পের নাম নিয়ে আসা হয়েছে। যারা ডিএ দিতে পারছে না, নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারছে না, বিভিন্ন প্রজেক্টে টাকা ফেল করে যাচ্ছে, পরিকাঠামোর টাকা দিতে পারছে না, তাদের কাছ থেকে যদি এটা কেউ আশা করেন যে ওনারা সমাধান করবেন, তাহলে সেটা দুরাশা। একটাই সমাধান 2026-এ করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। সেটা পাড়ায় পাড়ায় মানুষ নিচ্ছে এবং সেটা করে দেখাবে। পাড়ার সমাধান শুরু হলো,
আমরা কয়েকটা করে বুথ একসাথে নিয়ে পাড়ায় সমাধান করছি, আমরা নোট করছি এবং হাতে হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এই দিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বাসিন্দাদের উপস্থিতি কম থাকায় ক্ষোভ উগরে দেন খোদ তৃণমূল বিধায়ক। আজকে আমি মেসেজ দিচ্ছি, আমরা কোনো কথা শুনবো না। সঙ্গের নেত্রী যারা ওইখানের নেত্রী তাদেরকে সেই মেসেজ দিতে হবে। প্রত্যেক দিন যেখানে ক্যাম্প হবে প্রত্যেকটা এসএসসিকে এবং বিআরপিদেরকে সেই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। ছোট হলেও বড় হলেও সব পাড়ায় যাতে কাজ হয় এই দূরদর্শিতা পোষণ করে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন। কর্মসূচির জন্য মোট খরচ হবে প্রায় ৮,০০০ কোটি টাকা। অন্ড মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দাও, রাজ্য সরকার যে ইনিশিয়েটিভ নিয়েছে, আজকে যেভাবে মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় তাগিদ যেটা, যে বুথে দাঁড়িয়ে বুথের মানুষের কথা ভেবে এবং তারাই ঠিক করে দেবে আসন্ন সমাধানটা কি। সাধারণ মানুষ এসে ক্ষোভের কথা বলবেন, সেটা আমাদের বিরুদ্ধে বলতে পারে, রাজ্য সরকারের বিরুদ্ধেও বলতে পারে, কোথায় কোন ক্ষোভ হচ্ছে পৌরসভার বিরুদ্ধেও বলতে পারে। এই যে বিরুদ্ধে বলা ও সেগুলোকে রেকটিফাই করা এবং সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব রেকটিফাই করে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে মানুষের কাছে পরিষেবাটা পৌঁছে দেওয়া একমাত্র কাজ। তাহলে বিরোধীরা অসুবিধা কোথায়? দুয়ারে সরকার প্রকল্প দেখেছি এবং যদি একটুখানি নজর করি যে 2021-এর বিধানসভার আগে ঠিক পাড়ায় সমাধান প্রকল্প দেখেছি, কিন্তু ভোটের আগে হঠাৎ করে কেন মনে হলো যে এই বিরুদ্ধে কথা বলাটা মানুষের দরকার এবং সেটা সরকার শুনবে বা তৃণমূল শুনবে? আচ্ছা দেবস্মিতা ম্যাডাম, আমার বেসিক কন্টেন্টটা বুঝি না। যদি কোথাও দাঁড়িয়ে আমাদের কোথাও গাফিলতিও থাকে, সেখানে দাঁড়িয়ে যারা বুথের মানুষ তারা তো সবাই আমাদের সমর্থক বা আমাদের ভোটার নন। সেখানে তো বিজেপির মানুষও আছে, সিপিএমের মানুষও আছে, কংগ্রেসের মানুষও আছে। তারাও তো এসে বলছেন দাদা আপনাদের এটা ভুল ছিল, এখানে হয়নি, এই পরিষেবাটা পায়নি, বিদ্যুৎটা পায়নি বা জলটা পায়নি। তো সেখানে সেটা রেকটিফাই করার কাজ তো রাজ্য সরকারের। রাজ্য সরকার তো কালার দেখবে না কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি। সেখানে পরিষেবাটা পৌঁছে দেওয়ার কিন্তু সেটা ভোটের আগে মনে হলো রাজ্য সরকারের। মানে রাহুল দা, আপনার কি মনে হয়? আপনি বলছেন রাজ্য সরকারের কাজ, খুব ভালো কথা, কিন্তু রাজ্য সরকারের সেটা মনে হলো ভোটের আগে। আসবো রাহুল দা, তার আগে তরুণ জ্যোতি। না, রাহুল দা খুব ভালো বলেছেন। দেখো, আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা বুথে 10 লাখ করে খরচা করবে, এতে আপত্তি থাকার তো খুব একটা কথা নয়। আমি তো সবসময় রাজনীতি করি, আজকে রাজনীতি করবো না, একটা অঙ্ক করতে ইচ্ছা হয়েছে আমার। কীরকম অঙ্ক? এই 80,000 বুথে 10 লক্ষ করে খরচা হবে, প্রায় 8,000 কোটি টাকা। 30,000 টাকা করে যদি একটা মানুষের স্যালারি হয়, ধরা হয়, তাহলে 22,23,000 মানুষকে চাকরি দেওয়া যেত এই টাকায়। ফার্স্ট, দুর্গাপুজোর জন্য খরচা হচ্ছে ক্লাবকে বিলি করার জন্য 494 কোটি টাকা। 30,000 টাকা করে স্যালারি হলে 1,38,000 মানুষকে চাকরি দেওয়া যেত। তা চাকরি না দিয়ে এই পাড়ায় সমাধান করবে, ঠিক করেছে, ভালো কথা। আচ্ছা, স্কুলগুলো, বিল্ডিংগুলো ভেঙে পড়ছে আমরা দেখছি, হাসপাতালগুলোর অবস্থা ভেঙে পড়ছে আমরা দেখছি। রাজ্য সরকার মানে সুপ্রিম কোর্টে এফিডেভিট করে বলছে ডিএ দেওয়ার টাকা নেই, ডিএ দিতে গেলে নাকি রাজ্যের শিরদাঁড়া ভেঙে যাবে। তাও এখানে টাকা দিচ্ছে আমরা দেখছি। নিকাশি ব্যবস্থার অবস্থা আমরা দেখছি, রাস্তার কন্ডিশন আমরা দেখছি। এক বিডিও সাহেব গতকালকে দেখলাম, বিডিও সাহেব বলে দিল লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন তো, আবার রাস্তা ঠিক করছেন কেন, রাস্তা কেন চাইছেন, এগুলো আমরা দেখছি। দেখো, রাজ্যের ফিসকাল ডেফিসিট আছে, 8,000 কোটি টাকা রাজ্য খরচা করবে, বুঝতে পারছি, কিন্তু বাজেট অ্যালোকেশন ছিল কি টাকাটার? এই টাকাটা কোত্থেকে আসবে? যে রাজ্য ওভারড্রাফটে চলছে, যে রাজ্যের ওপর ঋণের বোঝা প্রায় 7 লক্ষ কোটি টাকা, সেই রাজ্য কি করে টাকা দেবে? শুধুমাত্র জুলাই মাসে, এই জুলাই মাসে রাজ্য সরকার 20 বছর মেয়াদি ঋণ তুলেছে প্রায় 6,000 কোটি টাকার। এই টাকাটা কার টাকা? কার ঘাড়ে যাচ্ছে? আমার ঘাড়ে যাচ্ছে, তোমার যে দর্শকরা দেখে তাদের ঘাড়ে যাচ্ছে, তোমার দর্শকদের বাড়িতে আজকে যে শিশুরা জন্মেছে তার উপর 70,000 টাকার লোন কে চাপাচ্ছে? এই সরকার। কিন্তু খেলাটা এখানেই শেষ না দেবস্মিতা, এত সহজ ধরলে বোকামি হবে। কেন বলছি? একটু টাইম চেয়ে নিচ্ছি আমি। এটা শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান 2 আগস্ট 24 থেকে 15 জানুয়ারি 2025 পর্যন্ত। এই পিরিয়ডটায় কারা কারা ইমপ্লিমেন্টিং অথরিটি, চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও, অন্য সরকারি কর্মচারী, মানে এদেরকে সবাইকে এঙ্গেজ করে রাখা হলো। কেন রাখা হলো? কারণ এই অফিসারদের দিয়ে এসআইআর এর কাজ হবে। এসআইআর এমপ্লয় চাইলে বলবেন না, দেওয়া যাবে না। বিজেপি যখন মহারাষ্ট্রে ভোট জেতার জন্য ঠিক ভোটের আগে কি বেটি বাঁচাও বাঁচাও কি যেন সুব্রত কি নাম, বেটি বাঁচাও বাঁচাও মহারাষ্ট্রে প্রকল্প করলো, সেটা ঠিক ভোটের আগে বিজেপি জিতলো। আজকে দাঁড়িয়ে মহারাষ্ট্রে দাঁড়িয়ে পরিষেবা দিতে চাইলে তাতেও বিজেপি কারণ তারা চায় না রাজ্যের প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হোক।
এরা বিজেপি চায় না মানুষের যদি কোনো রকম গাফিলতি থাকে আমাদের সেটাকে রেকটিফাই করা হোক। এরা চায় না মানুষ পরিষেবা পাক, এরা চায় না রাস্তাঘাট ঠিক হোক, এরা চায় না বিদ্যুৎ ব্যবস্থা ঠিক হোক, এরা চায় না জল সব ঘরে পৌঁছে। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, একটা ব্যাপার মানে একটা কথা রাজনৈতিক মহলে বহুল প্রচলিত এই কথা যে বুথ যার ভোট তার, এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই যে বুথের সাংগঠনিক এই যে দুর্বলতার কথা বারবার বিজেপির ক্ষেত্রে যেটা উঠে আসে যে এদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে, বুথে সেই লেভেলটা সেই সংগঠনের লেভেলটা নেই, যেটা বারবার তৃণমূল করে আসে। কিন্তু তৃণমূলের এখানে বক্তব্য রাজাগোপাল বাবু যে মানুষের যে সুবিধা অসুবিধা সেখানে সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, তাদের সুবিধা অসুবিধাটাও সরকার শুনবে। কিন্তু প্রশ্নটা এখানেই, এতদিনে মনে হলো এই সামনে বিধানসভা নির্বাচন তার আগে মনে হলো এরকম একটা প্রকল্প করে সাধারণ মানুষের কথা শোনা উচিত? দেখো, ব্যাপারটা হচ্ছে যে বুথ আমাদের এতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সংজ্ঞা নয়। বুথটা হচ্ছে ইলেকশন কমিশনের ভোটের পারপাস এটা ব্যবহৃত হতো। তারপরে আপনি দেখুন যে টাকা দিতে চাইছেন বুথ কেন্দ্র করে, অর্থাৎ ভোট কেন্দ্র কেন্দ্রিক হচ্ছে যে আপনার চিন্তাধারা। তার মানে বোঝা যাচ্ছে যেটা আপনি অ্যানাউন্স করছেন 8,000 কোটি টাকা, একেবারে নির্বাচনে যাতে মানুষ আপনার দিকে যায়। আপনি মিটিং করছেন, মিটিংয়ে পাড়ার শাসক দলের লোকেরা থাকছে, সেই জায়গায় কখনো বিরোধী দলের লোকেদের যাওয়া সম্ভব? তারা কি সে কারুর সে বুকের পাঠা আছে সেখানে গিয়ে বলবে আমি জল পাচ্ছি না? সুতরাং এইগুলো বোঝাই যাচ্ছে যে মানুষকে তারা দেখাবার চেষ্টা করবে যে প্রতিটা বুথে আমি এই খরচা করছি। আমার মনে হয় ইলেকশন কমিশন শুড ইন্টারভিন যে বুথ এই ধরনের ভোটের আগে বুথে খরচা করবো, অর্থাৎ ভোটারকে আমি ঘুষ দিচ্ছি, ভোটারকে আমি প্রলুব্ধ করছি যে আমি তোমাদের বুথে খরচা করছি, তুমি আমার দিকে ভোট দাও। এই জায়গাটা বোঝা যাচ্ছে যে একটা আজকে দেখলাম কোন কাগজে বিশাল বিজ্ঞাপন দিয়েছে, বুঝেছেন? আমার সেই মনে পড়ছে সেই ইন্ডিয়া সাইনিং একটা বিজ্ঞাপন ছিল যে হ্যাঁ মানুষকে বোঝার চেষ্টা আমরা বিরাট কিছু করছি, ভোট পাড়ার সমাধান হয়ে যাবে, মানুষকে বোঝাবার চেষ্টা করছে দেখো যে তোমার পাড়ায় এত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে, এত বড় বিজ্ঞাপন। হ্যাঁ, সুতরাং এগুলো হচ্ছে যে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা। না 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 না, মানুষ আসছে না, যেখানে মানুষ যাচ্ছে না বলে একজন কোনো না না রাহুল খুব সুন্দর, আমি খুবই ঠিকই না, আমি সাধুবাদ দেখাচ্ছি, কিন্তু কোনো এমএলএ কেউ নেতা বলে উঠলে ওরা দেখা লোক আসছে না, লোক বুঝে গেছে এই যে প্রকল্প যেটা তৈরি হয়েছে এটা যদি সত্যি ভালো গুজরাতেই চালু করা যেত, তাই না? 2011 নির্বাচন জিতেই পাড়া থেকে সমাধান করবো, এই যদি করা যেত আমরা সবাই সাধুবাদ জানাতাম। একেবারে নির্বাচনের কাজ দেয়নি, আমারও ধারণা গঠনমূলক সমালোচনা এই যে বিজ্ঞাপন আপনারা দিয়েছেন একদম। কিন্তু এই যে প্রকল্প যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এখান থেকেই যেটা প্রশ্ন থাকছে যে মানুষের যে বেসিক সমস্যাগুলো রয়েছে, এই ধরুন রাস্তার বেহাল দশা, জল জমে রয়েছে, নিকাশি অবস্থা বেহাল, তারপরে বিরাটির ঘটনা দেখুন, একরত্তি শিশুর প্রাণ চলে গেল এই জমা জলের কারণে। এই সমস্যার সমাধান কি হবে? এই প্রকল্পের মাধ্যমে মানুষের যে সমস্যা, যে স্থানীয় স্তরের সমস্যা, সেই সমস্যার সমাধান হবে তো? আমি এখান থেকে আমাদের সঙ্গে সুব্রত দত্ত রয়েছেন, সুব্রতদার কাছে যাব। সুব্রতদা, আপনারা বলছেন এর পেছনে রাজনীতি আছে, কিন্তু দেখুন যদি সরকার সাধারণ মানুষের কথা শোনে, সরকারের প্রকল্পকে যদি একেবারে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তাহলে সমস্যাটা কোথায়? পাড়ার অবাধ্য ছেলে সে যদি বলে কথা শুনবে, সেটা কেউ বিশ্বাস করে না। 21শে জুলাই কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে আমার সরকারের সব কাজ হয়ে গেছে, পশ্চিমবাংলায় কোনো কাজ বাকি নেই। তারপরে উনি পাড়ায় এটা করছেন, এটার মধ্যে দিয়ে যদি মানুষের উপকার হয়, মানুষের কাজে লাগে, কিছু অন্যায়ের ব্যাপার নেই, ঠিক আছে হোক। কিন্তু আমার কথাটা হচ্ছে এইটা যে দেখুন, তৃণমূল কংগ্রেসের এই প্রায় এতদিনের সরকার, 2011 থেকে চলা সরকার, তারা কীরকম ডেমোক্রেটিক সিস্টেমটাকে ভেঙেছে। দেখুন, কাউন্সিলর, তার নিচে বলা হয়েছিল যে ওয়ার্ড কমিটি হবে, ওরা ভেঙে দিল। তাহলে পৌরসভা পঞ্চায়েতের যারা প্রতিনিধি তারা কি কাজ করছেন? তাহলে এত কাজ বাকি থাকে কি করে? সমস্ত সরকারি অফিসারদের দিয়ে কাজ করাতে চাইছেন। তার মানে মুখ্যমন্ত্রী বলছেন যে তার প্রতিনিধি যারা পঞ্চায়েত এবং পুরসভায়, তারা কোনো কাজ করছেন না, তাদের উপর ভরসা রাখা যায় না। 2 নম্বর কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন হচ্ছে গিয়ে কাটমানি খাওয়া। দেখুন, আমি বলছি যে এই 8,000 কোটি টাকা স্ট্রেট আওয়ে, কারণ এখন সারদা নেই, নারদা নেই, টাকা চুরি নেই। এক মিনিট শেষ করছি। 2,400 কোটি টাকা স্ট্রেট, বলেনি 2,400 কোটি টাকা স্ট্রেট ইনকাম তৃণমূল কংগ্রেসের। এইটার নাম হওয়া উচিত ছিল আমাদের পাড়া আমাদের কথা বললো 34 বছর ধরে সুব্রতরা এখানে খুশির ঘুম ঘুমিয়েছে, একদম ধোয়া তুলসী পাতা, মানে দুধ ধোয়া জল, কিছুই জানে না, কিছুই বোঝে না, এরকম গড়গড় করে বলে যাচ্ছে।
34টা বছর ধরে সিপিএম এর হিম্মত হয়েছে স্ক্রুটি কমিটি করে? আজকে দাঁড়িয়ে কোথাও দাঁড়িয়ে ওটাকে যে রেকটিফাই করার দরকার কোনোদিন ভেবে দেখেছে? একটা ওয়ার্ডে পরিষেবা যা ছিল প্রত্যেকটা জায়গায় সারা কলকাতায় উন্নয়নের যা ছিল 34টা বছরে, আমি পরিসংখ্যান দিতে সারা রাত কাবার হয়ে যাবে। আজকে যখন দাঁড়িয়ে আমরাই বলছি যে কোথাও দাঁড়িয়ে কোথাও গাফিলতি থাকলে হ্যাঁ রেকটিফাই করা দরকার, কোথাও গাফিলতি থাকলে রেকটিফাই করা দরকার, এবং সেই মানুষের সমস্যার সমাধানটাও যেন হয়, এটাই আমাদের কাম্য। আর এসআইআর দেখুন, বিহারের পর কিন্তু এবার পশ্চিমবঙ্গে তার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে এবং রাজনৈতিক তরজাও চরমে পৌঁছেছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে ঠিক কি করতে হবে বিএলওদের। বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে বুথ লেভেল অফিসাররা, সেই সময় আইডি কার্ডের সঙ্গে রাখতে হবে তাদের। ফর্ম দেওয়া ও সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের। কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে। সেই ফর্ম সংগ্রহ করতে প্রয়োজনে 3 বার কোনো বাড়িতে যাবেন তারা। বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএলওরা। তিনবার যেতে হবে কথাটা তো বুঝলাম, কিন্তু 3 বার কখন? ঘন্টায় 1 বার করে গেলেও 3 বার হয়, 3 বেলা গেলেও 3 বার হয়। একজন মানুষ যদি 10-15 দিনের জন্য বাইরে গিয়ে থাকেন, সেই মানুষটার কি তাহলে ভোটার তালিকায় নাম উঠবে না? ভুয়ো ভোটার বাদ যাওয়া মানে সেই অর্থে মৃত ভোটার যারা, তাদের তালিকা থেকে বাদ যাওয়া, কেউ অন্য রাজ্যে শিফট হয়ে গেছে তাদের তালিকা থেকে বাদ যাওয়া, বিয়ে হয়ে কেউ চলে গেছে তাদের বাদ যাওয়া, এগুলো হচ্ছে ন্যাচারাল প্রসেস। আপত্তির জায়গাটা সেখানেই যেখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই হবে, আর ইলেকশন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না। ফলে এসআইআর এর মাধ্যমে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে, আমাদের প্রতিবাদটা সেখানে। কারণ এই বাংলার প্রচুর মানুষ যারা এখনো বন্যার জলে ডুবে রয়েছেন, মায়েরা তার সন্তানকে মাথায় ঝুড়িতে করে নিয়ে প্রাথমিক স্কুলে আশ্রয় নিতে যায়, তখন তার মা তার সন্তানটাকে বাঁচাবে না তার ঠাকুরদার কাগজটা বগল দাবা করবে? বলুন তো, আসলে এটা সাফার করবে গরিব এবং নিম্নবিত্ত মানুষেরা। না, রাজনৈতিক দলগুলোর আপত্তি এই কারণে, তারা দীর্ঘদিন যাবৎ ভুয়া ভোটার, মৃত ভোটার, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান, এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে। আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে। কোথাও কংগ্রেস জিতছে, কোথাও সিপিএম জিতছিল, আর কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে। অতএব এই ভুয়া ভোট ছাড়া কংগ্রেস, সিপিএম, তৃণমূল এবং এই জাতীয় রাজনৈতিক দলদের কোনো ভবিষ্যৎ নেই। যে কারণের জন্য এরা আতঙ্কিত হয়ে গেছে, যদি জালি ভোটার না থাকবে, ভুয়া ভোটার না থাকবে, তাহলে কংগ্রেস, সিপিএম, তৃণমূলকে কে পুজবে? কারণ বাংলার মানুষ তো তৃণমূলকে ভোট দিতে চাইছে না। দেখুন, এই এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল যেটা বলছে যে বিজেপি বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের এই কর্মসূচি, আর পাল্টা বিজেপি বলছে যে তৃণমূলের এই ভুতুরে ভোটার তাড়াতে নির্বাচন কমিশন ওঝার ভূমিকায় নেমেছে। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, সত্যি কথা যেটা একদম স্পষ্ট প্রশ্ন, যদি বিহারের মতো পশ্চিমবঙ্গেও এই ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়, যদি এই ভুতুরে ভোটার বলুন, ভুয়ো ভোটার বলুন বা অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তাহলে আপত্তিটা কোথায়, সমস্যাটা কোথায়? না, আপত্তি তো দেখুন থাকার কথাই নয়। যে ভোটার, আপনি যদি দেখেন যে লাস্ট যেরকম রিভিশন হয়েছিল 2002 সালে, তারপরে 66% আমাদের ভোটার বেড়েছে, অথচ মানে হচ্ছে 22 বছরে 66%, মানে বছরে 3% অন অ্যাভারেজ। সেখানে আমাদের 11 সালে সেন্সাস বলছে 1.4% জনসংখ্যা বাড়ছে, মানে জনসংখ্যা যে হারে বাড়ছে তার দ্বিগুণেরও বেশি ভোটার বাড়ছে। এই প্রশ্ন তো মহারাষ্ট্রে উঠেছিল যে ভোটার সংখ্যা বেড়ে গেছে। এই সমস্যাটা তো একটা সমাধান দরকার। সুতরাং সেই সমাধান মহারাষ্ট্র ইলেকশনের সময় করা যায়নি। এবারে স্পেশাল হচ্ছে, ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, এবং এটারও ইলেকশন কমিশনের খেয়াল রাখতে হবে। কেউ একজন আপনাদের বাইট দিলেন, এখানে নির্বাচন কমিশনের সম্পূর্ণ দায় হচ্ছে যে যারা নাগরিক তারাই ভোট দিতে পারবে। নাগরিক তাকে কনফার্মড হতে হবে, একেবারে সন্দেহাতীত হতে হবে যে এই লোকটা নাগরিক, তারই তাকে ভোট দিতে পারবে। সংবিধান যারা নাগরিক নয় তাদের ভোটাধিকারে দেওয়ার কোনো অধিকার দেয়নি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে দেখো, নির্বাচন কমিশনের সম্পূর্ণ দায়িত্ব। ভোটার লিস্ট কী হবে 324 সংবিধান 324 দ্বারা সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল, এত এইভাবে বলে দিয়েছে।
এই জায়গায় দাঁড়িয়ে এতকাল কেউ কিছু করেনি। আমরা দেখলাম টিএন সেশন একজন এসেছিলেন, তিনি দেখেন বলে দিলেন এপিক কার্ড ছাড়া ভোট করা যাবে না। তখনও বলছিল এই যে বলছে বন্যা ফন্যা, তখনও মানুষ বলছিল ভোটার কার্ড না থাকলে বোধহয় মানুষ ভোট দিতে পারবে না, বন্যা হারিয়ে যায়, খরায় শুকিয়ে যায়, এইসব কথা তো আমরা অনেক শুনেছি। কিন্তু এপিক কার্ডকে আজকে সবাই একটা কাব্যের এপিকের মর্যাদা দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভোটার বেআইনি ভোটার নিঃসন্দেহে আছে, ডাবল কী করে হয়? তো এইটাকে তো ধরা দরকার, না ধরে ইলেকশন করাটাই তো অন্যায় হয়ে যাবে। সুতরাং এই যে প্রক্রিয়াটা চালু হয়েছে, তার মানে আমি বলবো না যে একজন কারুকে না, সেটা যদি দেখেন যে নির্বাচন কমিশনার থেকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে একজনও কারুকে যেন বেআইনিভাবে বাদ না দেওয়া হয়। সুতরাং বেআইনিভাবে বাদ দেওয়াটা কখনোই কাম্য নয়, সেটা যাতে না হয়। বুথ লেভেল এজেন্টরা আছেন, পলিটিক্যাল পার্টির লোকেরা আছেন। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে 1 মাসের মধ্যে দেবস্মিতা দেখতে হবে বিহারে 1 মাসের মধ্যে দেখা গেছে 65 লাখ এরকম ধরনের যারা প্রশ্নাতীত লোক রয়েছেন যাদেরকে ভোটার লিস্টে রাখা যাচ্ছে না। এবং পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, বিহারও কিছু অংশ বর্ডার আছে, সেটা এই নেপালের সঙ্গে আছে, তাদের আইনগত অধিকারও আছে। কিন্তু পশ্চিমবঙ্গে পুরোপুরি বর্ডার স্টেট এবং বর্ডার 450 কিলোমিটার খোলা আছে। এই জায়গায় দাঁড়িয়ে কত মানুষ ঢুকেছে আমি জানি না, এটা 1 মাসে করা যাবে কি না। 1 মাসে যদি না করা যায়, নির্বাচন কমিশন বলতে পারে আরও পিছিয়ে দেওয়া হোক, লম্বা রিভিশন হোক, কেননা যারা নাগরিক নয় তারা ভোট দিতে পারবে, এটা তো সবারই সম্মত হওয়া উচিত। তারা কেন? হ্যাঁ একদম। রাহুল দা কি বলো, উত্তর চেয়েছো বলো। মানে তৃণমূলের বিধায়ক ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন, তাহলে এই যদি এসআইআর হয়, যদি অবৈধ ভোটার একেবারে অনুপ্রবেশকারীদের নাম বাদ যায়, তাহলে অসুবিধা কোথায়? একটু বিহার নিয়ে কথা বলছিল না চক্রধর রাজা, বিহারে দেখো যখন 25 সালে প্রথম ইলেকশন কমিশন ভুয়ো ভোটারের কাজ আরম্ভ করে, তখন থেকে 25 লক্ষ মৃত ভোটার বাদ গেল। এখন যে এসআইআর করেছে তাতে বলছে 22 লক্ষ মৃত ভোটার আছে। তো কোনটা ঠিক কেউ জানে না। আজ অব্দি যেটা হয়েছে তাতে বিহারে 18 বছরের এসআইআর এর নতুন কোনো ভোটারদের নামই নেই। তো আজকে দাঁড়িয়ে এই যে এসআইআর হচ্ছে, আমি তো এই প্রশ্ন করতে পারি যে আমরাও চাই ভুয়ো ভোটার বাদ যাক, আমরাও চাই মৃত ভোটার বাদ যাক, কিন্তু তার মানে তো এই নয় কেন্দ্রীয় সরকার যে পরিচয়পত্র তোমায় দিয়েছে দেবস্মিতা, সেটা তুমি যে স্যার একটু আগে বলছিলেন এপিক কার্ড করে আধার কার্ড যে পরিচয়পত্র, সেগুলো বাতিল হবে কেন? তার কোনো গুরুত্ব থাকবে না কেন? কেন্দ্রীয় সরকার যেগুলো বলেছে সেগুলোই এখন বলছে মিথ্যে, সেগুলোর উপর তাদের ভরসা নেই। তো আজকে তাই বকলমে দাঁড়িয়ে নাগরিকত্ব প্রমাণ করার জন্য নতুন পন্থা নিয়ে এসেছে। তার মানে আবার এনআরসি নাম ঢোকাও, আবার উত্তম বংশকে নিয়ে এসো, আবার লিস্ট পাঠাও। তো আজকে প্রথমে তরুণ যদি আমার নাম উদ্দেশ্য বিজেপি নিজের ভোটার বাড়াও হয়েছে। আচ্ছা, আমার হাতে আমার আধার কার্ড, সবার কাছে নিশ্চয়ই আছে। আধার কার্ডে পরিষ্কার লেখা আছে আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ। এটা পড়তে পারে সবাই, বিভিন্ন ভাষায় লেখা আছে, পড়তে পারে। যাই হোক, সেই প্রশ্নে আমি যাচ্ছি না। দেখো, পশ্চিমবঙ্গে ভোটের অদ্ভুত জিনিস, যেখানে এই বিষয়টা তো থাকছেই। এই আধার কার্ড করতে গিয়ে সাধারণ মানুষকে, মানে আমরা তো জানি কত পরিমাণ লাইন দিতে হয়েছে, ব্যাংকের সঙ্গে লিংক করার জন্য কতটা লাইন দিতে হয়েছে, কতটা হয়রান হতে হয়েছে সাধারণ মানুষকে। সেদিনকেও লেখা ছিল, আজকে নতুন করে লেখা হয়নি। মানুষকে প্রথম দিন থেকে লেখা ছিল, কংগ্রেস সরকার যখন তখন লেখা ছিল। দাদা শোনো নাও, পশ্চিমবঙ্গের ভোটের দাদা শোনো, মৃতের মর্তে আগমন হয় ভোটের সময় পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই বিহার নিয়ে কথা হচ্ছে না, আমি মনে করে দিই, এই এডিআর যেটা সুপ্রিম কোর্টে মামলা করলো, মামলা করে বললো 24 লাখ যে মানুষ মৃত মানুষ বাদ গেছে, তার মধ্যে 6 লাখ নাকি জীবিত। সুপ্রিম কোর্ট বললো এক কাজ করো, 25 জনকে নিয়ে আসো। 24 লাখ বাদ গেছে, তার মধ্যে 6 লাখ জীবিত। তুমি বলছো 25 জনের নাম আমাদের দাও, মেনে দেবো। সেটা দেয়নি। দাদা বলছে কথা, ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হচ্ছে, ড্রাফট আগে রেজাল্ট মানে ইন্সপেকশন হলো, প্রসেস হলো, ড্রাফট পাবলিশ হচ্ছে, এতগুলো কথা বলছে। আমি আবার বলছি, এটা আর্টিকেল 324 থেকে 329 পড়ে নাও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট পড়ে নাও, সিটিজেনশিপ অ্যাক্ট পড়ে নাও, তারপর ক্ষমতা নিয়ে কথা হবে। আর লাস্ট একটা কথা বলে শেষ করবো আমি। পশ্চিমবঙ্গে বিএলওর কাজ করছেন অনেকেই সরকারি কর্মচারী, তারা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হুমকি টুমকি দিচ্ছেন। তাদেরকে একটা কথা মনে করে দিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক বছর পর সরকারে থাকবে কিনা কেউ জানে না, উনি পৃথিবীতে থাকবে কিনা কালের নিয়মে তাও কেউ জানে না। এইভাবে আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়। রাহুল দা উত্তম বংশের নামে তোমরা কি করে আজকাল পাঠিয়েছো? কিভাবে পাঠাও? যে লোকটা জীবনে আমার সবাই যায়নি, যে লোকটা জীবনে আমার সবাই যায়নি, তোমরা বেঁচে বেঁচে লোকটা কেন ভুলভাল করলে বিএলও এর চাকরি থাকবে না? উদ্দেশ্য ভুলভাল করলে বিএলও এর জেল হবে, বিএলও এর চাকরি থাকবে না, যারা চাকরি হারাবে 5 মাসে রক্ষা করবে, 5 বছরে 5 বিএলও এর 2 টাকা তৃণমূল নেতারা রক্ষা করবে, বিএলও এর 2 টাকা তৃণমূল নেতারা রক্ষা করবে।
দু পয়সার মমতা বন্দ্যোপাধ্যায় রক্ষা করবে, 3 পয়সার অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা করবে, তোমরা বৈধ পরিচয় বাতিল বলছো, তোমরা বলছো আবার নতুন করে পরীক্ষা দিতে হবে কেন? আরে পরিষ্কার লেখা আছে, দেখো না বেশ বেশ আমি পরিষ্কার বক্তব্য নেব। হ্যাঁ সুব্রত দা, আমার কথা হচ্ছে সেন্সাস কত বছর হয় না দেশে, তার দায়িত্ব কে নেবে? এক। 2 নম্বর হচ্ছে আমি বলিনি, সেটা হচ্ছে যে ভালো করে ভোটার লিস্ট খোঁজা এবং ঠিক ভোটারদের রাখা। সুব্রত দা একটা প্রশ্ন তো থাকে আপনাদের উদ্দেশ্যে যে বাংলার ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি? ওই সেই প্রশ্নটাই আবার করতে হয়, যদি অবৈধ ভোটার ভুয়ো ভোটার বাদ যায় তাহলে আপত্তিটা কোথায়? কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটা যে দেখুন এত অল্প সময়ের মধ্যে যদি করা হয় তাহলে যারা করছেন তাদের দিক থেকেও এররের প্রবণতা থাকতে পারে, ভুল হতে পারে। আমার কথা হচ্ছে যে এটা ভালো করে হোক, কিন্তু কথা হচ্ছে দেখুন এর মধ্যে দিয়ে ডি ভোটারকে চিহ্নিত করে তারপরে স্টেপ ক্রোনোলজি অমিত শাহের এনআরসির দিকে যাওয়া যেটা আসামে করেছিল সেইটাকে যদি হয়, সেইটা যদি হয় বাংলায় আমরা শেষ থেকে ছাড়বো। বাংলায় কি এসআইআর অর্থাৎ এই যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সেটা হওয়া উচিত কি উচিত নয়? না এসআইআর সারা দেশে হওয়া উচিত, আবার বাংলা কি আলাদা, বাংলার কি আছে? তাহলে বিহারে আপত্তি করছেন কেন? বিহারে আপত্তি করছি কারণ এই অল্প সময়ের মধ্যে যে কাজ হচ্ছে সেই কাজে এররের সম্ভাবনা বেশি, এবং সেই এরর হয়েছে, সেই এরর বিহারে হয়েছে। এসআইআর হঠাৎ ভোটার আগে কেন সারা ভারতবর্ষ হচ্ছে না কেন? হঠাৎ ভোটার আগে বেছে বেছে কেন? বেছে বেছে কেন? কারণ একটাই বর্ডারিং স্টেট গুজরাটে হচ্ছে না কেন? কেন হচ্ছে না? গুজরাটে হচ্ছে না কেন? রাজস্থানে হচ্ছে না কেন? এই সময়টা নিয়ে প্রশ্ন, একদম ভোটমুখী রাজ্যেই কেন হচ্ছে, ভোটের আগেই কেন হচ্ছে? সময়টা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলা হলো, সুপ্রিম কোর্ট সেই প্রশ্ন নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ফার্স্ট, সেকেন্ড 26-এ নির্বাচন, 25-এ যদি হয় তো কেন হবে না? থার্ড পয়েন্ট, আচ্ছা এসআইআর নিয়ে কথা হোক, এসএসআর নিয়ে কথা হোক, স্পেশাল সামারি ডিভিশন, বামেদের কেরালা ছাড়া আমাদের আর কোথাও শাখা নেই, সেখানে এসএসআর করে কয়েক বছরে কত নাম বাদ গেছিল, কেন বাদ গেছিল? আজকে কথা বলছে অপারেশন ক্লিন চলছে কেরালায়, কেরালার অপারেশন ক্লিনটা কি জিনিস? অপারেশন ক্লিনটা কি জিনিস? আজকে নাটক হচ্ছে, প্র্যাকটিক্যাল কথা বলো না। এটা রাজ্য সরকার দেশে ভোটার কারা, দেশে ভোটার কারা জানার অধিকার নেই, উল্টোপাল্টা করে হবে। রাহুল দাদা কথা বলছেন, আমি মনে করে দিই, তার সাথে সেই ওদের নেত্রী, ওদের জেলা প্রেসিডেন্ট বলেছিল যারা বাংলাদেশি ভোটার তাদেরকে লিংক করে দেব। বেশ ধরুন যদি আসবো রাহুল দা, আরে মহা মুশকিল, এ তো অন্য জায়গায় চলে এসে বারাসাতে কি কথা বলো না, কে বারাসাতে কি করে ভোটটা আবার করো না, বারাসাতে তোমরা কি করেছিলে? যে সময় তোমরা লিংক করিয়ে দেবে, প্রসেসে তোমরা চলছো, এটা সম্পূর্ণ দাদা না যাকে ঘুরিয়ে লিংক করে দেবে, জাকিরকে এটাকে এখানে বাংলায় চলতে দেওয়া যাবে না। যে প্রতিবেদন দিকে নজর রাখতে হবে, কারণ শুক্রবার নির্বাচন কমিশনকে বলেছিলেন ভোট চোর, আর শনিবার সেই কমিশন পরিচালিত নির্বাচনী ব্যবস্থাকেই মৃত আখ্যা দিলেন রাহুল গান্ধী। সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী ও জাতীয় নির্বাচন কমিশনকে। লোকসভার বিরোধী দলনেতার দাবি 24-এর লোকসভা ভোটেও জালিয়াতি হয়েছে, রিগিং করে জেতানো হয়েছে নরেন্দ্র মোদীকে। ভোটে হারলেই ইভিএম আর নির্বাচন কমিশনকে দোষারোপ করে কংগ্রেস, পাল্টা বিঁধেছে বিজেপি। দেখুন, अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन ভোট চুরি में इन्वॉल्व है। শুক্রবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নজিরবিহীন অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। শনিবার আরো এক ধাপ এগিয়ে আরেক ভয়ঙ্কর অভিযোগ করলেন তিনি। We are going to prove to you in the coming few days. We are going to prove to you without any doubt in the coming few days how a Lok Sabha election can be rigged and was rigged. कांग्रेस का एक और प्रोपेगेंडा चल रहा है, चुनाव हारने के बाद कभी ईवीएम पे ठीकरा फोड़ दो, कभी इलेक्शन कमीशन पे ठोक दो, और कभी उनके जो नियम है उन पर प्रश्न चिन्ह खड़ा कर दो। 2024 সালের লোকসভা নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে দাবি করলেন রাহুল গান্ধী। সরাসরি নিশানা করলেন নরেন্দ্র মোদী ও জাতীয় নির্বাচন কমিশনকে। মহারাষ্ট্রে ভোটের মুখে হঠাৎ করে ভোটার বৃদ্ধি কিংবা বিহারে ভোটের মুখে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জেরে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদকে হাতিয়ার করে বিরোধীরা বারবার অভিযোগ করছে নির্বাচন কমিশন বিজেপিকে জেতাতে মরিয়া হয়ে লড়াইয়ে নেমেছে। কমিশন পরিচালিত সেই নির্বাচনী ব্যবস্থাকেই মৃত আখ্যা দিলেন রাহুল গান্ধী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। The truth, my friends, is that the election system in India is already dead. Please remember one thing. The Prime Minister of India is the Prime Minister of India with a very slim majority. If 10-15 seats were rigged, and we suspect actually the number is
much closer to 70, 80, 100. If 15 seats were rigged, he would not be the Prime Minister of India. It's very clear that the institution that holds this, that protects this, that holds this, that defends this, has been obliterated and taken over. 2014 में 2019 में देश की जनता ने कांग्रेस पार्टी को विपक्ष का नेता बनने लायक भी सीटें नहीं दी और इस बार भी कांग्रेस की 100 सीटें नहीं हो पाई। वो अपनी पार्टी की चिंता करें। निर्वाचन कमीशन के राहुल गांधी आक्रमणের পাল্টা তাকে চ্যালেঞ্জ করেছে বিজেপি। जो हमें मिला है वो एटम बम फटेगा तो आप इलेक्शन कमीशन आपको दिखेगा नहीं हिंदुस्तान। ऐसा एटम बम उन्होंने तैयार किया है जो कि वह केवल उनके पास है और किसी के पास नहीं है। मैं राहुल जी से कहना चाहूंगा बहुत विनम्रता के साथ, अगर आपके पास सबूतों का एटम बम है तो उसका परीक्षण तुरंत कर डालिए। एटॉमिक टेस्ट तुरंत हो जाना चाहिए। सारे सबूत जनता के सामने रखिए। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে এই দিন রাজভবন অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশের সঙ্গে বাদানুবাদ থেকে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুল গান্ধী তিনি নির্বাচন কমিশনকে ভোট চোর বলেছিলেন, আবার শনিবার দিন তিনি একেবারে সেই নির্বাচনী ব্যবস্থাকেই মৃত বলে আখ্যা দিলেন। আর নির্বাচন কমিশন তার এই রাহুল গান্ধীর আক্রমণের মুখে বলেছে যে রাহুল গান্ধী ভিত্তিহীন অভিযোগ করছে এবং নির্বাচন কমিশন কর্মীদের হুমকি দিতে শুরু করেছেন, যেটা নিন্দনীয়। আর আপনাদের সামনে রেখেইছি রাজনাথ সিং তিনি ঠিক কি বলেছেন। যদি অ্যাটম বোমা থেকে থাকে তাহলে দ্রুত সেটা পরীক্ষা করানোর দরকার। সুব্রত দা। না, আমার কথা হচ্ছে ইলেকশন কমিশন যদি ভালো উদ্যোগ নেয় কোনো আপত্তি নেই, কিন্তু মূল হচ্ছে কথা আমাদের দেশের সরকার যেটা করলো যে নির্বাচন কমিশনার ঠিক করার যে কমিটিটা সেটা বিজেপি হাইজ্যাক করে নিয়ে নিল। তাহলে তো এইরকম একটা সন্দেহ তৈরি হবেই বিজেপি তার হিডেন এজেন্ডা ইলেকশন কমিশনকে দিয়ে করাচ্ছে। কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হলো ওই কমিটি থেকে, যে লিডার অব দ্য অপোজিশন, হাউসের অপোজিশন লিডার, আর হচ্ছে গিয়ে যিনি হাউসের লিডার প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তারা মিলে ঠিক করবে। এটা বদলে গেল কেন? বদলে গেল কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহরা তাদের বসংবদ লোককে নির্বাচন কমিশনার করতে চায় এবং এখান থেকেই হচ্ছে গিয়ে মানুষের মনে সন্দেহ নির্বাচন কমিশনারকে বিজেপির যে হিডেন এজেন্ডা সেটা নির্বাচন কমিশনকে দিয়ে করাতে চাইছে। তরুণ জ্যোতি। আচ্ছা, লুটিত ভান্ডার মারিত গন্ডার, এরা ছোটখাটো কিছুতে যায় না। যখন হারবে, কেন হারবে এরা ভাবে না। এর ফার্স্ট টার্গেট হচ্ছে ইভিএম এর। ওমর আবদুল্লাহ এদের কদিন আগে কাপড় খুলে দিয়েছে, বলে দিয়েছে নিজের দমে লড়ো। এখন আরম্ভ হচ্ছে ইসিআই। রাহুল গান্ধী কিছু হলে যে সংবিধানের বইটা নাচায় এরকম করে, কোনটা পড়ে দেখেছে, কোন বইটা খুলেছে, আর্টিকেল 324 থেকে 329-এ কী আছে উনি জানেন। এটা আমার দুর্ভাগ্য তোমার এই সুন্দর সময়ে এমন একজনকে নিয়ে আলোচনা করছি আমরা যার মিনিমাম জ্ঞানটুকু নেই, যে পার্লামেন্টে থাকার মানে যোগ্য না পর্যন্ত। তুমি তার পার্লামেন্টের ট্র্যাক রেকর্ড দেখো, কী প্রশ্ন করেছে, তার অ্যাটেন্ডেন্স কী, তার রোল কী, বেসিক্যালি কোনো কাজের না। তিনি ওয়াইনাড থেকে জিতেছিলেন না, ওয়াইনাডে গত বছর বলেছিলেন যে বন্যা পরিস্থিতি হচ্ছে 100টা বাড়ি বানিয়ে দেবো, সেটাও করতে পারেনি। এরকম একটা লোককে নিয়ে আলোচনা করার মতো এত দুর্দিন এখনো আসেনি। আর এবার আপনাদের সামনে রাখবো যে বিহারের যে খসড়া ভোটার তালিকা, সেই খসড়া ভোটার তালিকা থেকে খোদ বিরোধী দলনেতার নাম বাদের অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নেই নাম, দাবি লালু পুত্র তেজস্বী যাদবের। তেজস্বী যাদবের অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। বর্তমানে নাম রয়েছে বিহার ভেটেরিনারি কলেজে। লাইব্রেরি ভবনের 204 নম্বর বুথে ভোটার তালিকায় তেজস্বীর নামের ক্রমিক নম্বর 416 জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগে তেজস্বী যাদবের নাম ছিল 171 নম্বর বুথে, ক্রমিক সংখ্যা ছিল 481, জানালো নির্বাচন কমিশন। আর এবার আপনাদের সামনে রাখবো তেজস্বী যাদব ঠিক কি অভিযোগ করেছেন, শুনুন। तो आप ही के सामने हमको बताया लड़का कि आपका नहीं है, हम तो आप ही के सामने। अगर पहले पता होता तो हम तो यहीं से शुरू करते हैं। ये तो रियल फैक्ट चेक हमने किया है, ये स्थिति है। तो ये क्या मतलब है? इसलिए हम सुप्रीम कोर्ट से आग्रह करेंगे कि ऐसे कई लाखों जो जायज वोटर्स हैं बिहार के, उनका कितनों का नाम कटा होगा, तो
तो खुद सुप्रीम कोर्ट कृपया संज्ञान लेते हुए चुनाव आयोग से जो है स्पष्टीकरण मांगे। ये ज्ञानेश गुप्ता जी से हम जानना चाहते हैं कि आप ट्रांसपेरेंसी क्यों नहीं रख रहे हैं। 65 लाख मतदाताओं का नाम, हमारे यहाँ एक लड़का काम करता है, गोपालगंज का है, स्टाफ है मेरा, उसका नाम है, उसके भौजाई का नाम है, उसके भाई का नाम नहीं है, बल्कि वो एनरोलमेंट जो सत्यापन जो करना था वो भी किया, लेकिन नाम गायब है। একদম মানে আমি এখান থেকে সরাসরি রাহুলদার কাছেই যাব। রাহুলদা, মানে তৃণমূল তো একাধিক অভিযোগ করেছে, সেই ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা, তারপরে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা, এই অভিযোগগুলো কিন্তু নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছিল। আর তেজস্বী যাদবের ক্ষেত্রেও আমরা দেখলাম নির্বাচন কমিশন সেই অভিযোগও খারিজ করে দিল। দেবস্মিতা, সুব্রত যেটা বললো না, যে নির্বাচন কমিশনের নির্বাচনের ক্ষেত্রে যেখানে মনোনয়নের ক্ষেত্রে সেখানে প্রধানমন্ত্রীর নিজের লোক ঢুকিয়ে দেওয়া হলো, তা মনোনীত মানুষ, সেখানে জুডিশিয়ারি পুরো বাদ, সিস্টেমটাই বাদ, প্রধান বিচারপতি বাদ। এটা ভয়ঙ্কর কথা। দ্বিতীয়ত, আমি জ্ঞানেশ কুমারটা কি, এই জ্ঞানেশ কুমার যে নির্বাচন কমিশনের আজকে যে চেয়ারম্যান, ইনি তো স্বরাষ্ট্র মন্ত্রকের মানে রাহুলদা যে অভিযোগটা আপনি করছেন সেই অভিযোগটা বিজেপি করে রাজ্য সিইও দপ্তর নিয়ে। না না না, অমিত শাহের তো প্রাক্তন সচিব ছিলেন জ্ঞানেশ কুমার, নাম আছে তেজস্বী যাদব, আজকে নির্বাচন কমিশন তো করবে এটা, অসুবিধা নেই। তেজস্বী যাদবের নামটা যেখানে আছে সেখানে উনি চিকিৎসা করে নিন, উনি সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সুস্থ হোক, ভালো হবে। আমি একটা কথা বলছি, এই যে বুথ নাম্বারটা বদলে গেল, যেটা নির্বাচন কমিশন বলছে, এই যে বদলে যাবে এইরকম অনেক লোকের, তারা জানবে কি করে? দাদা বুথ নাম্বার কোন কোন না, আমি দু তিনটে কথা বলা বোধহয় প্রয়োজন আছে। যে নির্বাচন কমিশন পৃথিবীর যে সমস্ত দেশের নির্বাচন, ইনক্লুডিং আমেরিকা, সেখানেও কিন্তু এক্সিকিউটিভরা, আমেরিকান প্রেসিডেন্ট ঠিক করে দেন কে কে নির্বাচন কমিশনের সদস্য হবে। কারণ আমাদের দেশে সুপ্রিম কোর্টের বড় ভক্ত হয়ে গেছে, সুপ্রিম কোর্ট নেই বলে সব কিছু ভুলে যাচ্ছে, আইন পাল্টে গেছে, আইন পার্লামেন্টে পাস হয়েছে, কারা কারা কমিটিতে থাকবে, এগুলো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আইন পাস হয়েছে, আইন পাস হয়ে সেখানে সেটা তৈরি হয়েছে, তারা ছিল। তো যাই হোক, যে এখন সুপ্রিম কোর্ট, এখন সুপ্রিম কোর্টে এত বেশি ভক্ত হয়ে গেলে সুপ্রিম কোর্টই প্রধানমন্ত্রী নিয়োগ করবে, সুপ্রিম কোর্টই প্রধানমন্ত্রী নিয়োগ করো, এই দাবিটা। হ্যাঁ, সুতরাং যাই হোক, ব্যাপারটা হয়ে গেছে যে উপায় কিছু নেই। অনেক জিনিস যেগুলো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেয় সারা বিশ্ব জুড়েই সেটা মেনে আসছে। এখন বলে দেবো, যেহেতু এটা এখানেতে কেন্দ্রের মানে শাসক দলে দুজন ছিল, তাহলে এটা একটা মৃত কমিশন, এবং সেই মৃত কমিশনের আমি নির্বাচনে অংশ নেব, এবং হেরে গেলে বলবো এটা বুঝি একটা অপদার্থ অর্গানাইজেশন। একটা কথা, সেটা হচ্ছে এটা ঠিক যে আইনি এটা হয়েছে, বেআইনি না। পার্লামেন্টে আইন করা হয়েছে, তাহলে আপনি বলুন পার্লামেন্টে আইন করে শাহবানুর কেস ঠিক হয়েছিল? আপনি বলুন, তারপর সেই দল ঠিক আছে, জোট করে ঠিক আছে দাদা, এত কিছু বলছে জ্ঞান পাপীদের মতো, শাহবানুর কেস নিয়ে কথা বলছে, সেই দলের সাথে বারবার জোট করার সময় ঠিক আছে দাদা, ঠিক আছে, বাম কংগ্রেস জোট নেই, বাম কংগ্রেস জোট নেই, বাম কংগ্রেস জোট নেই। মুশকিল হচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে কি করছে না। আগে বিহারের তুমি খসড়া দেখো না, আজকে তেজস্বী বাদ, আজকে বিরোধী দল যদি বাদ হয়ে যায়, তাহলে ওরা কোন প্ল্যান নিয়ে এদের প্ল্যান একদম বেছে বেছে বিজেপিকে ক্ষমতা আসানো। এই রাজনৈতিক আকচাকচি, এই লড়াই চলবে। কিন্তু দেখুন, ছটার শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা কেন, যেটা বারবার তৃণমূলের তরফে বলা হচ্ছে মানুষের সমস্যার সমাধানের জন্য, কিন্তু বাস্তবে সেই সমস্যার সমাধান কি হচ্ছে?